ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2026 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশনে সবচেয়ে বড় প্রশ্ন কি জানো? কলেজ ভর্তিতে আমি কি চান্স পাবো? মেরিট লিস্টে কি আমাদের নাম থাকবে? মেরিট লিস্ট কিভাবে রেডি করা হয়? প্রেফারেন্স লিস্ট কিভাবে সাজালে, কিভাবে প্রেফারেন্স লিস্ট দিলে ভালো কলেজ পাওয়া যাবে? আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টা একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারো কোন কলেজে তুমি ভর্তির সুযোগ পাবে, কোন কলেজে তোমার নাম আসতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফার্স্ট অফ অল আমরা শেয়ার করব মেরিট লিস্ট কি বা মেরিট লিস্ট কিভাবে রেডি করা হয়। মেরিট লিস্ট হচ্ছে তোমার মেরিট স্কোর বা মেরিট র্যাঙ্ক। তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, তার উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট রেডি হবে। অর্থাৎ যদি সহজ ভাষায় আমি যদি তোমাদেরকে বোঝাতে চাই, সেক্ষেত্রে কোনো একটি কলেজে, নির্দিষ্ট একটি কলেজে ধরো 100 জন স্টুডেন্ট আবেদন করেছে। এবার 100 জন স্টুডেন্টের নাম্বার পার্সেন্টেজ সব রকম রয়েছে, কারোর খুব বেশি, কারোর খুব কম, মাঝে প্রত্যেকের নাম্বার পার্সেন্টেজ রয়েছে। তো নাম্বার 1-এ থাকবে যার নাম্বার সবচেয়ে বেশি, নাম্বার 2-এ থাকবে তার থেকে কম নাম্বার যারা রয়েছে, নাম্বার 3-এ থাকবে তার থেকে কম নাম্বার যারা রয়েছে। এইভাবে কিন্তু মেরিট লিস্টটা তৈরি হবে। অর্থাৎ মার্কসের ওপর নির্ভর করে তোমার মেরিট লিস্টটা সাজানো থাকবে। মেরিট লিস্ট নির্ভর করে মেরিট ইন্ডেক্স বা মেরিট স্কোরের ওপর। এবার প্রশ্ন হলো, মেরিট স্কোর বা মেরিট ইন্ডেক্স কি? এই মেরিট ইন্ডেক্স বা মেরিট লিস্ট 3 ধরনের ক্ষেত্রে হতে পারে। কি কি? তুমি যে কলেজে ভর্তির জন্য আবেদন করছো, নির্দিষ্টভাবে সেই কলেজ কিন্তু সেই মেরিট লিস্ট রেডি করবে। এবার তোমার প্রশ্ন থাকতে পারে, আমরা তো অনেক কলেজে আবেদন করব। হ্যাঁ, অনেক কলেজে তুমি আবেদন করতে পারো। সেক্ষেত্রে সেই প্রতিটা কলেজ কিন্তু আলাদা আলাদাভাবে তাদের মেরিট লিস্ট রেডি করবে। মেরিট ইন্ডেক্স তোমাদের নির্ভর করবে কোন কোন বিষয়ের ওপর, সেটা জেনে নাও। নাম্বার 1, তোমার মেরিট লিস্ট নির্ভর করবে বেস্ট অফ 4 সাবজেক্টের ওপর। ধরো তোমার 5টি বা 6টি সাবজেক্ট ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, যার মধ্যে থেকে তোমার সবচেয়ে বেশি নাম্বার পাওয়া 4টি সাবজেক্টের টোটাল ক্যালকুলেশন হবে তোমার মেরিট লিস্ট। এইভাবেও সেই কলেজের মেরিট লিস্ট তৈরি হতে পারে। আরও একটিভাবে তৈরি হতে পারে, তুমি যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টের নাম্বার পার্সেন্টেজটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে কোনো কলেজের ক্ষেত্রে। তো সেই কলেজে তোমার নাম্বার পার্সেন্টেজটা, তুমি যে বিষয়ে অনার্স করতে চাইছো সেই বিষয়ে ভালো থাকতে হবে, পাশাপাশি তোমার আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও স্কোর দেখা হবে। এইভাবে একটি মেরিট লিস্ট তৈরি হতে পারে। এই যে মেরিট ইন্ডেক্স বলছি, এইভাবে কিন্তু মেরিট ইন্ডেক্স রেডি করা হয়। তো ক্লিয়ার হয়ে গেল, সাবজেক্ট বেসড মেরিট লিস্ট হতে পারে বা বেস্ট অফ 4-এর মেরিট লিস্ট হতে পারে। এছাড়াও আরেকভাবে মেরিট লিস্ট হতে পারে, তোমাদের মেরিট ইন্ডেক্স হয়তো তোমাদের বেস্ট অফ 4 প্লাস তোমার সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি অনার্স করতে চাইছো সেই সাবজেক্টের নাম্বার। এই যে ক্যালকুলেশনগুলো তোমাদের মেরিট ইন্ডেক্স বা মেরিট লিস্টে স্থান পাওয়াতে সাহায্য করবে। তো এই 3টি ভাবে তোমাদের মেরিট ইন্ডেক্স রেডি করা হয় এবং মেরিট লিস্টে তোমাদের স্থান নির্ভর করে। তো মেরিট লিস্ট কি বা মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হয় সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। যদি এর পরেও মেরিট লিস্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসার চেষ্টা করব। এরপরে নাম্বার 2 যে বিষয়টি ছাত্রছাত্রীদের মনের মধ্যে রয়েছে, যে প্রেফারেন্স লিস্ট কিভাবে সাজানো যেতে পারে যাতে তোমাদের পছন্দের কলেজ তোমরা পেতে পারো। দেখো, কলেজ ভর্তিতে প্রেফারেন্স লিস্টটা সবচেয়ে বেশি জরুরি। ধরো তুমি এইচএসে 80% বা 90%-এর ওপরে মার্কস পেয়েছো, এরপরেও যখন প্রেফারেন্স লিস্ট রেডি করছো তখন লো ডিমান্ড যে কলেজ রয়েছে সেটাকে তুমি টপে রাখছো। এরপর সিস্টেম কিন্তু তোমার সেই কলেজটিতে অ্যালোটেড করে দিতে পারে এবং তোমাকে সেখানে ভর্তি হতে হবে। অর্থাৎ তোমার লো ডিমান্ড যে কলেজটি তুমি টপে রাখছো সেখানে তুমি ভর্তি হওয়ার সুযোগ পেলে ভর্তি তো হবে, পাশাপাশি তোমার কিন্তু ডিমান্ড রয়েছে আরও ভালো কিছু কলেজে ভর্তি হওয়ার, বা তোমার কিছু ড্রিম কলেজ রয়েছে। তো তুমি চেষ্টা করবে তোমার ড্রিম কলেজটিকে আগে রাখার, এবং লো ডিমান্ড যে কলেজ, যেখানে অধিকাংশ ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায় না, সেই কলেজটিকে তুমি টপে রাখলে কিন্তু সেখানেই তুমি ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবে। তো সেখানে তুমি ভর্তি হতে চাইছো, পাশাপাশি যদি আরও ভালো কলেজে চান্স পেয়ে যাও বা তোমার যে ড্রিম কলেজ রয়েছে সেখানে চান্স পেয়ে যাও, সেখানে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে ড্রিম কলেজটিকে তুমি আগে রাখবে, উপরের লিস্টে রাখবে। আমি প্রেফারেন্স লিস্ট কীভাবে সাজাতে হবে সেই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও দিয়েছি। সেই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে। এর ফলে কি হবে, তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে সঠিকভাবে সাজাতে পারবে, যাতে তোমরা তোমাদের সঠিক প্রেফারেন্স লিস্টের উপর নির্ভর করে সঠিক কলেজ পেতে পারো, তোমাদের পছন্দের কলেজ পেতে। সেই উদ্দেশ্যে ভিডিওটি দেওয়া। ভিডিওটি যারা দেখোনি এখনো পর্যন্ত অবশ্যই দেখে নেবে। এরপর নাম্বার 3, তুমি কিভাবে বুঝবে যে তুমি
কলেজ পাবে, তোমার পছন্দের কলেজ পাবে বা তোমার ড্রিম কলেজ যেটা রয়েছে সেখানে চান্স পাবে। এটা বোঝার 3টি উপায় রয়েছে। দেখো, কোনো কলেজে তুমি চান্স পাবে কি না সেটা বোঝার প্রথম উপায় হলো তোমার মার্কস। তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কত মার্কস পেয়েছো সেটার উপর নির্ভর করবে। এছাড়াও তুমি তোমার যে সাবজেক্টটিতে অনার্স করতে চাইছো সেই সাবজেক্টে কত মার্কস পেয়েছো সেটাও ভ্যালুয়েবল, তো সেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু তুমি তোমার পছন্দের কলেজ বা পছন্দের সাবজেক্ট পেতে পারো। এরপর সেকেন্ড হলো সাবজেক্ট ডিমান্ড। তুমি যে কলেজে ভর্তির চেষ্টা করছো, তো সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে কিনা সেটা নির্ভর করবে সাবজেক্ট ডিমান্ডের উপর। অর্থাৎ সেই কলেজের প্রতিটা সাবজেক্টের কিন্তু কাট অফ সমান হবে না। তুমি যে সাবজেক্টটি স্পেসিফিক যে সাবজেক্টের ওপর তুমি অনার্স করতে চাইছো বা যে সাবজেক্টে তুমি ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টের কাট অফ কত গেছে সেটাকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। 2026 সালে যে কাট অফ যেতে পারে সেটা নির্ভর করবে কিছুটা 2025 সালের কাট অফের ওপর। 2025 সালে কতটা কাট অফ গিয়েছিল ওই সাবজেক্টের ওপর সেটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি 2026 সালে দাঁড়িয়ে সেই কলেজে সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে কিনা। ক্লিয়ার? এরপর নাম্বার 3 কি বিষয় নির্ভর করে? তোমার কলেজের পপুলারিটি, কলেজটির রেপুটেশন কেমন রয়েছে, পপুলারিটি কেমন রয়েছে, পাশাপাশি লোকেশন কেমন রয়েছে, এই কিছু বিষয় নির্ভর করে কলেজের ডিমান্ড। তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাইছো সেই কলেজটি হয়তো শহর অঞ্চলের মধ্যে, সিটির মধ্যে, তো সেক্ষেত্রে সেই কলেজের ডিমান্ড একটু হাই হবে। সেখানে যদি আবার সেই কলেজটি পপুলারিটি বেশি হয়ে থাকে ছাত্রছাত্রীদের কাছে, পাশাপাশি যদি রেপুটেশন বেশি হয়ে থাকে, ভালো হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেই কলেজটির ডিমান্ড হাই থাকবে এবং সেখানে তোমার চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে যদি তোমার নাম্বার কম থাকে। নাম্বার যদি একটু ভালো থাকে তাহলে নির্দ্বিধায় তুমি কিন্তু সেই কলেজে চান্স পেয়ে যাবে, এটা মনে রাখো। এই মূলত 3টি বিষয় নির্ভর করে কলেজটিতে চান্স পাবে কিনা। এছাড়াও রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ তুমি এসসি এসটি ওবিসি কিনা, বা তোমার যে কাট অফে এসসি এসটি রিজার্ভেশন কতটা কি রয়েছে সেটা তোমরা যদি জানতে পারো তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে সেই কলেজে তুমি চান্স পাবে কিনা ভর্তির জন্য। সবশেষে একটাই কথা বলবো, তোমরা যখন প্রেফারেন্স লিস্ট সাজাবে সেটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কলেজ ভর্তির জন্য। তো প্রেফারেন্স লিস্ট যতক্ষণ এডিট করার অপশান রয়েছে তোমরা অবশ্যই তোমাদের প্রেফারেন্স লিস্টটাকে খুব ভালো করে এডিট করে নাও। প্রেফারেন্স লিস্ট তোমরা 3টি ভাগে সাজাবে। একটা হচ্ছে ড্রিম কলেজ প্রথমেই রাখবে, সেকেন্ড মিডিয়াম কলেজ যে কলেজগুলিতে তুমি ভর্তির সুযোগ পেলে ভর্তি হয়ে যাবে, পাশাপাশি সেফ কলেজ রাখতে হবে। যাদের নাম্বার পার্সেন্টেজ কম রয়েছে তাদের কিন্তু সেফ কলেজ, অর্থাৎ ড্রিম কলেজে যদি না ভর্তির সুযোগ পায় সেক্ষেত্রে সেফ কলেজ যেখানে সে সুযোগ পেতে পারে তেমন কিছু কলেজ কিন্তু রাখতে হবে। এইভাবে প্রেফারেন্স লিস্টটা তোমরা রেডি করে নাও। এছাড়াও ভিডিও দিয়েছি প্রেফারেন্স লিস্টের ওপর, সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর কি কি পদক্ষেপ তোমাদেরকে নিতে হবে, কোন কোন স্টেপ রয়েছে, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কিভাবে ভর্তির পেমেন্ট করতে হয়, পুরো বিষয়টা কিন্তু খুব ভালোভাবে শেয়ার করে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।